নিষিদ্ধ করে দেয়া কি নিরাপদ কিনা রাষ্ট্রের জন্য? প্রথমত হচ্ছে, যদি আমরা তত্ত্বগতভাবে বলি, নিষিদ্ধ করে কোনো কিছু অর্জন করা যায় না। আর নিষিদ্ধ করবে কে? জনগণ। তো জনগণের সামনে নিয়ে যাওয়া উচিত যে জনগণ কাকে প্রত্যাখ্যান করে, কাকে গ্রহণ করে। আওয়ামী লীগ সরকারের শেষ আমলে কিন্তু শেষ সময়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তার নির্বাহী আদেশে, নির্বাহী এক্সিকিউটিভ অর্ডারে, নির্বাহী আদেশে। এবং তাতে কিন্তু জামাত জনগণের আরও সহানুভূতি পেয়েছে। এই নির্বাহী আদেশে করবেন না, এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও বলেছেন যে তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই। এখন আদালতের একটি বিষয়, তা আদালতে কিভাবে করবে, কতদিনে করবে। আওয়ামী লীগ আমলে জামাতের বিরুদ্ধে কিন্তু আদালতে মামলা হয়েছিল, নিষিদ্ধ করার পক্ষে রিট হয়েছিল, কিন্তু সেটি নিষ্পত্তি হয়নি। দ্বিতীয় হচ্ছে যে আমরা কি চাই? বিচার। তা বিচার যারা অন্যায় করেছে, যারা গণহত্যার সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা লুটপাটের সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত, তাদের আইনি প্রক্রিয়া বিচার করতে হবে। এখন দল হিসাবে বিচার করার, সেটা কিন্তু কঠিন বিষয়। একটা হচ্ছে যে এই অন্যায় বা দুর্নীতি তো পুরো আওয়ামী লীগের যারা সমর্থক, তাদের ভোটার সবাই তো এটা করেনি। যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং আমি যতটা জানি, নতুন যে দল হলো এনসিপি, তার অনেক নেতা কিন্তু বলেছে যাদের বিরুদ্ধে মামলা নেই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা এসব দুর্নীতি এবং গণহত্যার সাথে জড়িত নয়, তাদের রাজনীতি করতে কোনো বাধা নেই। তো আমি মনে করি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এর বিচার, এক পক্ষ আর এক পক্ষকে দমন করা, এক পক্ষ আর এক পক্ষকে যখন যারা ক্ষমতায় আসবে তারা অন্য পক্ষের কণ্ঠ রোধ করা, বা তাদের আইনিভাবেই তাদের এক ধরনের প্রান্তিক করে ফেলা, এই এতে আমরা 54 বছরে কিন্তু দেখে আসলাম। একটা রিকনসিলিয়েশন দরকার, একটা পুনর্মিলন দরকার, পুনরেকত্রীকরণ দরকার। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। কিন্তু এদেশে তো যে কোনো দলের, এখন আওয়ামী লীগ এক ধরনের করেছে, তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিকে নিষিদ্ধ না করে সমস্ত রাষ্ট্রীয় যে ব্যবস্থা থেকে তারা বাইরে রেখেছে। এই যে বাইরে রাখা, সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে, এই বাইরে রাখার চেষ্টা। তা আমি মনে করি যে এ ব্যাপারে চিন্তা করা উচিত, সেটা আইনি প্রক্রিয়ায় হোক বা নির্বাহী আদেশে হোক। তার চেয়ে এটাই কি সমীচীন নয় যে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হোক, যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে, সেটাই হবে প্রকৃত যে বিচার। হুমায়ুন কবির ভাই, আপনার কাছে আসতে চাই, এই প্রসঙ্গের উত্তরটি নিতে চাই আপনার কাছে, যে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়াটাই কি আসলে তার যে ফ্যাসিস্ট দল বা কর্তৃত্ববাদী সরকার যারা ছিল এর আগে ক্ষমতায়, তাদের এক ধরনের জায়গা তৈরি করবে কিনা, নাকি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করাটাই এক ধরনের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করবে? যখন আমরা শুনছি যে তারা বিভিন্ন জায়গা থেকে গুজব, অপশক্তি, ষড়যন্ত্র, যে অভিযোগগুলো আসছে বারবার। ধন্যবাদ আপনাকে। আজকে তো বাংলাদেশের স্বাধীনতা দিবস, কাজেই আমার মনে হয় যে আজকের দিনে এই মহান মুক্তিযুদ্ধের সময়তে যারা আত্মহত্যা করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং পরবর্তীতেও আমরা সাম্প্রতিককালে যেগুলো দেখেছি তাদের সকলের প্রতি সম্মান জানিয়ে আমি কথাটা শুরু করি। আসলে যেটা আপনি বললেন যে এখন নিষিদ্ধ কি নিষিদ্ধ না, আমাদের দেশে কিন্তু আমাদের ইতিহাস থেকে একটা শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে, বাংলাদেশে কিন্তু এর আগে দুইটা বড় দল যারা শাসক বা শাসন করেছে, তাদের কিন্তু বিলুপ্তি ঘটেছে। একটা দল ছিল কৃষক শ্রমিক প্রজা পার্টি, যে পার্টির নেতৃত্বে ছিলেন একে ফজলুল হক, শেরে বাংলা বলে যাকে আমরা চিনি। এই দলটাও কিন্তু সরকার চালিয়েছে 1937 থেকে প্রায় 46 পর্যন্ত। পরবর্তীতে কিন্তু তারা যেহেতু জনগণের ভাষা বা জনগণের চিন্তার সাথে সাযুজ্য রাখতে পারেনি, 54 সাল পর্যন্ত তারা ক্ষমতার কাছাকাছি আসতে পেরেছিল, তারপর কিন্তু ইররিলেভেন্ট হয়ে গেছে। এরপর আর এটা কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের সময় বরঞ্চ তাদের ভূমিকাটা মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকায় ছিল, আমার যতখানি মনে আছে। মুসলিম লীগ বাকি এই দেশে 47 থেকে 70-71 পর্যন্ত ক্ষমতায় ছিল বিভিন্ন রকমে।
কিন্তু তারপরে আর এই দেশে মুসলিম লীগের কোনো অস্তিত্ব থাকেনি, কারণ জনগণের চাহিদার সাথে তাদের, এবং তারা যে ধরনের গণহত্যা বলেন, বড় ধরনের ক্রাইম যেটাকে আমরা বলি, এগুলোর সাথে সংশ্লিষ্টতার কারণে তারা রিলিভেন্স হারিয়েছে। আজকে তাদের এই দেশে কিন্তু আর তা নাই, মানে তাদের প্রাসঙ্গিকতা তারা নিজেরা হারিয়ে ফেলেছে। এখন যে জায়গাটা এসছে সেটা হচ্ছে যে বড় প্রশ্ন যেটা আসবে যে এখনকার আওয়ামী লীগ এখনকার প্রেক্ষাপটে নতুন চাহিদা, নতুন প্রজন্ম, নতুন বাস্তবতায় তাকে কতটা রেলিভেন্ট বা প্রাসঙ্গিক রাখতে পারে তার উপরেই নির্ভর করে সে টিকে থাকবে কি থাকবে না। তো কাজে এখানে পদ্ধতিগত ব্যাপার নিয়ে যেটা আলোচনা হচ্ছে এখন, কিন্তু আমি মনে করি মূল জায়গাটা হচ্ছে তাদের রাজনীতির প্রাসঙ্গিকতাটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ তাদেরকে মনে করে কিনা, তাদের উপর দায়িত্ব দেওয়া যায়, ভরসা রাখা যায়, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে শেষ বিচার। জি, হুমায়ুন কবির ভাই, মানে আমরা একটু জানতেই চাই যে আসলে এই সময়টাতে এসে স্বাধীনতার 54 বছর পার করে এসে বাংলাদেশকে, এই নতুন বাংলাদেশকে, 24 পরবর্তী নতুন বাংলাদেশকে বহির্বিশ্ব কোন দৃষ্টিতে দেখছে এই মুহূর্তে? বিশেষ করে শক্তিশালী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর চোখে বাংলাদেশের অবস্থান এখন কেমন? ধন্যবাদ আপনাকে। খুবই আমি বলবো যে যুক্তিযুক্ত প্রশ্ন আজকের দিনের জন্য। আমি কাজ করতে গিয়ে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, বাংলাদেশে আমরা মহান মুক্তিযুদ্ধের সময় 2-3টা আদর্শকে বা স্বপ্নকে সামনে রেখে আমরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এই দেশের মানুষ অকাতরে আত্মত্যাগ করে আমরা একটা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। 2-3টা মৌলিক জিনিস ছিল। একটা ছিল যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে চেয়েছিলাম। এটা কিন্তু গণতন্ত্র, কারণ পাকিস্তানিরা আমাদেরকে আমাদের গণতান্ত্রিক অধিকার দেয়নি বলেই কিন্তু একেবারে সাক্ষাৎ অর্থে আমরা মুক্তিযুদ্ধের দিকে গেলাম। আরেকটা ছিল পাকিস্তান আমলে কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, ভয়াবহ, এবং সেই বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ গড়ব, সেটাও কিন্তু আমাদের আরেকটা স্বপ্ন ছিল। আরেকটা ছিল সামাজিক ন্যায় বিচার। আমরা একটা মানবিক সমাজ গড়তেছিলাম, সামাজিকভাবে একটা ন্যায় বিচারের রাষ্ট্র হবে, সেটাই আমাদের প্রত্যাশা ছিল। এবং বাইরের পৃথিবীও কিন্তু বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। আজকে আপনি লক্ষ্য করবেন পৃথিবীর বিভিন্ন দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, আমাদের এই মহান স্বাধীনতা দিবসে কিন্তু বাণী পাঠিয়েছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সরকারের জন্য। সেখানেও কিন্তু এই অনুরণনটা আছে যে তারা কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে চায়। আমরা সাম্যের বাংলাদেশটাও তারা দেখতে চায়, কারণ সাম্য যদি না থাকে, একটা বৈষম্যমূলক সমাজ যদি দাঁড়ায়, তাহলে সেই সমাজ অস্থিতিশীল হওয়াটা খুবই সহজ। এবং সেটা কিন্তু বাংলাদেশে দেখেছি। আজকে আমরা যে নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি, সেটা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু এর যাত্রাটা বা এর আমি বলবো যে এই ঘটনা প্রবাহটার গতি লাভ করা। তো মানেটা কি? নামই তো বলে দিচ্ছে যে বাংলাদেশ গত 54 বছরে আমরা যে একটা সাম্যের সমাজ চেয়েছিলাম, বাংলাদেশে গত বছরই বা 1 বছর বা 2 বছর আগে আমরা দেখেছি এই দেশে ধনী হওয়ার যে হার পৃথিবীর সবচেয়ে বেশি। তো বাংলাদেশে যেখানে 20% মানুষ সরকারি হিসাব অনুযায়ী এখনও দারিদ্র্য সীমার নিচে, সেখানে যদি আপনি ধনী হওয়ার প্রবণতাটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হয়, এটাই বলে দিচ্ছে যে বাংলাদেশকে একটা বৈষম্যহীন সমাজ তো হয়নি। এবং তার বিরুদ্ধেই তো এই তরুণ প্রজন্ম বিদ্রোহ করেছে, তারা রাস্তায় নেমেছে, মানুষজন তাদের সাথে যোগ দিয়েছে। আর আরেকটা জিনিস যেটা দেখতে চায় সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। ন্যায় বিচার না থাকলে, কারণ প্রতিটা মানুষ, একটা রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ উপাদান থাকে। একটা হচ্ছে সবচেয়ে বড় উপাদান, যেটা আমাদের সংবিধানও বলা আছে, এই দেশের মালিক তো এই দেশের মানুষ। তো মানুষ মানে কি? আপনি, আমি, আমরা সকলেই মানুষ। তাহলে আমার অধিকারটাকে নিশ্চিত করতে হবে রাষ্ট্র। এটা হলো যে কোনো রাষ্ট্রের মৌলিক দায়িত্ব বা কর্তব্য। তারপরে আসে সেখানে সরকারকে দায়বদ্ধ করতে হবে। সরকারের হাতে তো ক্ষমতা থাকে প্রচুর, কাজে সরকারি ক্ষমতাটাকে ন্যায্যভাবে, আইনি কাঠামোর মধ্যে এটা ব্যবহার করবে থ্রু ডিউ প্রসেস অফ ল। এই কথাটা আইনে আছে। কাজে এই কথাটা রাষ্ট্রের এই ক্ষমতার ব্যবহারটাকে আমি যথাযোগ্যভাবে জনগণের স্বার্থ রক্ষা করে এটা ক্ষমতা প্রয়োগ হচ্ছে কিনা সেটা একটা জায়গা। আর সবশেষ যেটা হচ্ছে রাষ্ট্রের সাথে মানুষের একটা দ্বান্দ্বিক সম্পর্ক আছে, সেই সম্পর্কটাতে সামাজিক ন্যায় বিচার যদি আপনি নিশ্চিত না করতে পারেন, তাহলে রাষ্ট্রের ক্ষমতা অপপ্রয়োগ হবে এবং সেখানে স্বৈরাচার, যেটা কোনো কারণে সরকার, শাসক, তারা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, খুব স্বাভাবিকভাবেই তারা খুব বেশি দিন তারা, এবং সেখানে আমি আরো একটা বলি